বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন পেজ থেকে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মোসাম্মদ ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক, গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের গার্হস্থ্য বিজ্ঞান বিষয় থেকে প্রথম অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে আছে গৃহ ব্যবস্থাপনা, আর গৃহ ব্যবস্থাপনার এখানে আমরা পার্ট 1 আলোচনা করব। পার্ট 1 এ আছে গৃহ ব্যবস্থাপনার ধারণা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু গৃহ ব্যবস্থাপনার ধারণা পড়ব, প্রথমে আমরা ব্যবস্থাপনা সম্পর্কে একটু জেনে নিব। আমি এখানে তোমাদের শুধু ব্যবস্থাপনাটা আসলে কি সে সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি। ব্যবস্থাপনাটা হচ্ছে, দেখো এখানে নাতাশা, আরিবা, ফাইজা ও কয়েকজন বন্ধু মিলে তারা ঠিক করলো যে তারা 21শে ফেব্রুয়ারি ভোর 6টায় শহীদ মিনারে যাবে। শহীদ মিনারে গিয়ে তারা সেখানে পুষ্পার্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানাবে। দেখা গেল 21শে ফেব্রুয়ারি ভোর 6টায় সেখানে সকলে উপস্থিত হতে পারলো না। তাদের মধ্যে থেকে একজন নাতাশা ঘুম থেকে উঠতে পারলো না। আর যখন তার ঘুম ভাঙলো তখন সে দেখলো যে 6টা 30 মিনিট পার হয়ে গেছে, আর এর মধ্যে তার খুব মন খারাপ হয়ে গেল। তার আর শহীদ মিনারে যাওয়া হয়ে উঠল না। তার উচিত ছিল তার ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখা অথবা বাবা মাকে বলে রাখা, যাতে করে তাকে সঠিক সময়ে জাগিয়ে দেয়। এখানে হচ্ছে বুদ্ধি, পরিকল্পনা ও সময়কে সে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। আমরা কি কি বিষয় দেখছি? বুদ্ধি, পরিকল্পনা আর সময়টাকে সে যথাযথভাবে কাজে লাগায়নি। তাহলে তার যে কাজটা ছিল তার মধ্যে আমরা একটা জিনিসের অভাব আমরা দেখতে পেয়েছি। তাহলে সেটা আসলে কি? সেটা হলো ব্যবস্থাপনা। তার মধ্যে যে অভাবটা ছিল সেটাই হলো ব্যবস্থাপনা। তাহলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা হচ্ছে এমন যে আমরা যখন কোনো কাজ করতে যাব তখন সেটাকে কি করতে হবে? সময়, তারপর হলো বুদ্ধি, জ্ঞান, এই সবগুলোকে যথাযথভাবে প্রয়োগ করে কাজটা সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনধারার বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাপনার অস্তিত্ব লক্ষ্য করা যায়। গৃহে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার নানাবিধ কার্যকলাপে ব্যবস্থাপনার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। পরিবারে বসবাস করে প্রতিটি মানুষ চায় কি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে, আর সেজন্য সে কি করে? সেজন্য সে নানা ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে থাকে। এই ব্যবস্থা গ্রহণের জন্য সে কাজের পরিকল্পনা বা কি করে? কর্মসূচি প্রণয়ন করে। তারপর সে কাজগুলোকে করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, পরামর্শ করে, কাজগুলোতে সংগঠিত করে, তারপর কাজের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে, এবং সবশেষে সে যেটা করে সেটা হলো সে কাজটা ভালো মতো হয়েছে কিনা সেটা জানার জন্য মূল্যায়ন করে বা যাচাই করে থাকে। তার এসব ধারাবাহিক কার্যকলাপের মধ্যেই গৃহ ব্যবস্থাপনার প্রতিফলন ঘটে। যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেমন ব্যবস্থাপনা অপরিহার্য, তেমনি গৃহকে পরিচালনার জন্য আমাদের কিসের প্রয়োজন আছে? অবশ্যই ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, একটি পরিবারকে তার সীমিত সম্পদ ব্যবহার করে কি করতে হয়? বিভিন্ন চাহিদা পূরণ করতে হয়। আর সীমিত সম্পদ দ্বারা যদি তাকে বিভিন্ন চাহিদা পূরণ করতে হয়, তার জন্য তাকে কি করতে হবে? সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরিবার কতগুলো কাজ সম্পন্ন করে উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করার চেষ্টা করে। আচ্ছা, যেখানে কিছু সংখ্যক ব্যক্তি কোনো একটি লক্ষ্য অর্জনের জন্য সংঘবদ্ধ হবে, সেখানেই কিসের প্রয়োজন হবে? ব্যবস্থাপনার প্রয়োজন হবে। সুতরাং প্রতিষ্ঠান হিসেবে গৃহ তথা পরিবারের ক্ষেত্রে ব্যবস্থাপনার অত্যন্ত প্রয়োজন রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা
নিকেল এবং ডর্সির নাম নিশ্চয়ই শুনেছ। নিকেল এবং ডর্সি হচ্ছে গার্হস্থ্য অর্থনীতিবিদ। নিকেল এবং ডর্সি গৃহ ব্যবস্থাপনাকে বলেছেন পারিবারিক জীবনের প্রশাসনিক দিক। অর্থাৎ নিকেল এবং ডর্সি গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক হিসেবে অভিহিত করেছে। তারা বলেন যে পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুবাচক সম্পদসমূহের ব্যবহারে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। তাহলে আমরা এখানে কি পেলাম? গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা পেলাম। আমরা যদি বলি যে নিকেল এবং ডর্সির মতে গৃহ ব্যবস্থাপনাটা কি, তাহলে আমরা এভাবে দিতে পারি যে পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুবাচক সম্পদসমূহের ব্যবহারের পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। শিক্ষার্থী বন্ধুরা, গৃহ ব্যবস্থাপনা হলো একটি ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং যা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে কেন্দ্র করে সম্পন্ন করা হয়। গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা তিনটি বিষয় লক্ষ্য করতে পারবো। তিনটি বিষয় কি কি? তিনটি বিষয়ের মধ্যে আছে কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ, সম্পদের সঠিক ব্যবহার, সম্পদ ব্যবহারের ধারাবাহিক কর্মপন্থা, পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। আমি আরেকবার বলছি, আমরা গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাকে বিশ্লেষণ করে যে তিনটি বিষয় লক্ষ্য করতে পারি, সে তিনটি বিষয় হলো কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ, সম্পদের সঠিক ব্যবহার, আর হলো সম্পদ ব্যবহারের ধারাবাহিক কর্মপন্থা, পরিকল্পনা, সংগঠন ও মূল্যায়ন। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য স্থির হওয়ার পর সব রকম সম্পদের ধারণা নিয়ে ধারাবাহিকভাবে ধাপে ধাপে আমাদের কি করতে হবে? অগ্রসর হতে হবে। যেমন কোনো কাজ করতে গেলে প্রথমে কাজের একটি সুস্পষ্ট পরিকল্পনা করতে হয়, এরপর পরিকল্পিত কাজগুলোকে সংগঠিত উপায়ে নিয়ন্ত্রণ করতে হয়। তো এরপর হচ্ছে অর্থাৎ শেষ ধাপে কি করতে হয়? শেষ ধাপে হচ্ছে কাজের ফলাফল যাচাই করতে হয়, যে কাজটি আসলে কতটা সঠিক হয়েছে বা সাফল্য অর্জন করতে পেরেছে। আর এভাবেই হচ্ছে ব্যবস্থাপনার কার্যক্রম শেষ হয়। আর এরপর পর্যায়ক্রমে কি হয়? নতুন আরো অনেক উদ্দেশ্য স্থির হয় এবং তা অর্জনের জন্য ব্যবস্থাপনার কার্যক্রমগুলো নতুন করে আবার শুরু করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে কি কি বিষয় জানলাম? আমরা ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পেলাম, তারপর হলো ব্যবস্থাপনা আসলে কেন প্রয়োজন, আর গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাটা কি, নিকেল এবং ডর্সির মতে গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা। এরপর তোমাদের প্রশ্ন আসতে পারে যে গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলা হয় কেন? আচ্ছা, এরপর দেখো গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলে আমরা কয়টি বিষয় লক্ষ্য করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করব। দেখো বোর্ডে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর একটি ছক দেয়া আছে, তোমরা ধারণা কাঠামোটি একটু লক্ষ্য করো। দেখো গৃহ ব্যবস্থাপনা, এখানে গৃহ ব্যবস্থাপনা থেকে আসছে কি? কর্মপদ্ধতির সমষ্টি। গৃহ ব্যবস্থাপনা করতে হলে আমাদের কি করতে হবে? কর্মপদ্ধতিগুলোর সমষ্টি করতে হবে। আর এর জন্য আমাদের মানসিক এবং শারীরিক শক্তির প্রয়োজন পড়বে। কর্মপদ্ধতির সমষ্টি করা হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কর্মপদ্ধতিটা কি, অর্থাৎ কাজগুলোকে কিভাবে করতে হবে, তার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে, সংগঠন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে এবং মূল্যায়ন করতে হবে। আচ্ছা, এরপর দেখো এই পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়নটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধাপ। এই কাজগুলো কিন্তু আমাদেরকে ধারাবাহিকভাবে করতে হবে। আমরা কিন্তু প্রথমে কি করতে পারবো না, কর্মপদ্ধতির সমষ্টিকে করতে গেলে আমরা প্রথমেই মূল্যায়ন করতে পারবো না। আমাদেরকে প্রথমে করতে হবে কি? পরিকল্পনা প্রণয়ন, তারপর করতে হবে সংগঠন, তারপর নিয়ন্ত্রণ, তারপর আসবে কি? মূল্যায়ন। আর এর জন্য আমাদের প্রয়োজন হবে সম্পদ ব্যবহার করতে হবে। সম্পদ হচ্ছে
দুই ধরনের বস্তুবাচক সম্পদ এবং মানবীয় সম্পদ। তোমরা পরবর্তী ক্লাসে সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে জানবে, সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় ইত্যাদি। আচ্ছা, এখন দেখো এই সম্পদের ব্যবহার করতে গেলে আমাদের অবশ্যই বস্তুবাচক সম্পদ এবং মানবীয় সম্পদের প্রয়োজন হবে। এখানে আমরা একটু উদাহরণ বলতে পারি যে যখন একজন ব্যক্তি একটা ঘর তৈরি করতে যায় তখন তার সেখানে কিন্তু শুধু খালি এক ধরনের সম্পদ হলে হয় না, সেখানে তার বস্তুবাচক সম্পদ এবং মানবীয় সম্পদ উভয় সম্পদের প্রয়োজন হয়ে থাকে। কেন? কারণ দেখো একটা ঘর তৈরি করতে গেলে সেখানে বুদ্ধির প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে, কর্মদক্ষতার প্রয়োজন আছে। পক্ষান্তরে সেখানে শুধু জ্ঞান বুদ্ধি বা সৃজনশীলতা এগুলো থাকলে হবে না, কর্মদক্ষতা থাকলে হবে না, সেখানে তার অর্থের প্রয়োজন হবে। কারণ একটা ঘর তৈরি করতে গেলে যে যে উপকরণগুলো লাগে সেগুলো আমাদের কি করতে হবে? অবশ্যই ক্রয় করতে হবে। তাহলে আমরা দেখলাম কি যে আমরা যখন কোনো কাজ করতে যাব তখন সম্পদের মানবীয় সম্পদ, বস্তুবাচক সম্পদ এবং মানবীয় সম্পদ উভয় সম্পদের প্রয়োজন আমাদের হবে। তথাপি আমরা কি করতে পারবো? আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো। তাহলে আমরা সবশেষে কি পাচ্ছি? লক্ষ্য অর্জন। আর এভাবে আমরা লক্ষ্য অর্জন করতে পারবো। আর বলা হয়েছে কি যে পর্যায়ক্রমে আমরা এরকম এই লক্ষ্য যখন পূরণ হবে পর্যায়ক্রমে আবার নতুন লক্ষ্য স্থির হবে এবং আবার ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পাঠ থেকে যে যে বিষয়গুলো জানলে এই বিষয়গুলো ভালো করে পড়বে। কারণ গৃহ ব্যবস্থাপনাটা এমন একটা বিষয় যে তুমি এখানে যদি ভালো করে জিনিসগুলো আয়ত্ত করতে পারো তাহলে আমরা জানি গার্হস্থ্য বিজ্ঞানের যে বইটা পুরোটা বইটাকে কিন্তু 4টা ভাগে ভাগ করা হয়েছে। 4টা ভাগের মধ্যে প্রথম ভাগটাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে। তাহলে এখানে তুমি ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা নিলে পরবর্তী চ্যাপ্টারগুলো পড়তে তোমার সুবিধা হবে। তাহলে আশা করব সকলে ক্লাসটা ভালো করে দেখবে আর বাসায় পড়াশোনা করবে। তো তোমরা সকলে ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠদান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।